সুপ্রিয় দর্শক, ছায়া মন্ত্রিসভা কি, কেন ৩০ আসনের ফল বাতিল চায় জামায়াত? নির্বাচন শেষ, সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি, কিন্তু বিরোধী দলের শিবির থেকে আজকে যে ঘোষণাটি এলো তা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। দুটি ঘোষণা এসেছে। অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। অনেকেই বলছেন শিশির মনির তো নির্বাচনে হেরে গেছেন, কিন্তু রাজনীতিতে কে জিতলো আর কে হারলো তার চেয়ে বড় কথা কে ভবিষ্যতের বীজ বপন করলো। নির্বাচনে হেরে গেলেও শিশির মনির এখন বিরোধী দলীয় সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হতে যাচ্ছেন। উচ্চ কক্ষে বা আপার হাউজে তার অবস্থান নিশ্চিত বলা চলে। নির্বাচনের পরাজয়ের পর এটা জামায়াতের সবচেয়ে ইমার্জিং বা যুগান্তকারী সিদ্ধান্ত। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল দেওয়ার পুরনো রাজনীতির দিন শেষ। এখন রাজনীতি হবে বুদ্ধির, পলিসির এবং জবাবদিহিতার। জামায়াত সেই ট্র্যাকে হাঁটছে। উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেটের প্রচলন খুবই জনপ্রিয় এবং কার্যকর। সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। যেমন সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে থাকে বিরোধী দলীয় দলের ছায়ামন্ত্রী। সরকার কোনো ভুল করলে ছায়ামন্ত্রী প্রমাণ সহ তা জাতির সামনে তুলে ধরেন। জামায়াত ঠিক সেই ব্রিটিশ মডেলটি বাংলাদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে জামায়াতে ইসলামী থেকে। শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফাইল, প্রতিটি প্রজ্ঞাপন ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন জামায়াতের ছায়ামন্ত্রীরা। আমাদের দেশের বিরোধী দলীয় দলগুলোর স্বভাব হলো সরকার যা করবে অন্ধের মতো তার বিরোধিতা করা, কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটি নয়। সরকার যদি কোনো পলিসি নেয়, ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে। যদি পলিসিটি খারাপ হয় তবে তারা শুধু গালি দেবে না, বরং জনগণের কাছে একটি উত্তম পলিসি অ্যাপ্রোচ বা বিকল্প সমাধান তুলে ধরবে। জনগণ তখন টিভিতে বা পত্রিকায় দেখতে পারবে সরকার এই সমস্যাটি এভাবে সমাধান করতে যাচ্ছে, আর জামায়াতের ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরো ভালো হবে। জনগণ তখন খুব সহজেই তুলনা করতে পারবে কাদের ক্যাবিনেট সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলেকচুয়াল। ধরা যাক জুন মাস চলে এলো, বিএনপি সরকার জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করলো। ঠিক একই দিনে বা পরের দিন জামায়াতে ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করবে। সরকার হয়তো মেগা প্রজেক্টের বেশি টাকা দিল, শিক্ষা ও স্বাস্থ্য কম দিল। জামায়াতের ছায়া অর্থমন্ত্রী তখন দেখাবেন মেগা প্রজেক্টের খরচ কর্মী কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো যায়। জনগণ তখন সরাসরি দেখতে পাবেন কার বাজেট বেশি জনবান্ধব বা কার বাজেট বেশি উৎকৃষ্ট। বিএনপি সরকার কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো অনেক বেশি বাজেট দিল, আর যার ভেতরে অর্থ কেলেঙ্কারির উদ্দেশ্য লুকিয়ে আছে। কেননা সাধারণ মানুষ তো আর ফাইলের হিসাব বোঝে না। এখানে কাজ করবে তখন জামায়াতের ছায়ামন্ত্রী সভা। তারা তখন ডেটা এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট নিয়ে জনগণের সামনে আনবে। তারা প্রমাণ করে দেবে যে প্রজেক্টে বিএনপি 1000 কোটি টাকা বরাদ্দ করেছে, সেই একই প্রজেক্ট জামায়াত কিভাবে মাত্র 600 কোটি টাকায় করতে পারত। দুর্নীতি এবং দুঃশাসন এভাবেই তখন লজিক্যালি এক্সপোজড হয়ে যাবে। সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো পররাষ্ট্র নীতি। ধরা যাক বিএনপির ফরেন মিনিস্ট্রি ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে একটি গোপন চুক্তি করলো। অতীতে আমরা দেখেছি এমন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে আওয়ামী লীগ যেটি করেছিল, কিন্তু বর্তমানে জামায়াতের ছায়া ফরেন মিনিস্ট্রি তখন ওই চুক্তির ধারাগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। তারা জাতির সামনে তুলে ধরবে সেই সেম চুক্তিতে কিভাবে বাংলাদেশের স্বার্থ আরো বেশি আদায় করা যেত, কোথায় ছাড় দেয়া হয়েছে এবং কোথায় শক্ত হওয়া উচিত। দিস ইজ কল্ড শ্যাডো মিনিস্ট্রি। এই ছায়া মন্ত্রিসভার সবচেয়ে বড় সুবিধা হলো এটি হলো ভবিষ্যতের মন্ত্রী তৈরির কারখানা। যারা আজ ছায়া মন্ত্রিসভায় বিকল্প মন্ত্রী হিসেবে থাকবেন তারা আগামী 5 বছর
ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের ছোট বড় সব সম্পর্কে পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এই ছায়া মন্ত্রীদের নিয়েই আসল মন্ত্রণালয় গঠন করা হবে। অর্থাৎ তারা সরকারে গিয়ে কাজ শিখবেন না, তারা 5 বছর কাজ শিখে তবে সরকারে যাবেন। ছায়া মন্ত্রী সভা দিয়েই জনগণ বুঝতে পারবে জামায়াতের কোন নেতার যোগ্যতা কতটা এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। জামায়াতে ইসলামী সবসময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে, কিন্তু সেটা কেমন হবে মানুষ তো তা চোখে দেখেনি। এই ছায়া মন্ত্রী সভার মাধ্যমে জামায়াত সেই ইনসাফের একটি ডেমো বা ট্রেলার মানুষকে দেখাবে। জামায়াত জনগণের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে। তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন ঠিক কতটা নিখুঁত হবে। জনগণ জামায়াতের দক্ষতা এবং সততার বাস্তবিক রূপ পুরোটাই দেখতে পাবে। অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের একজন তুখোড় আইনজীবী। তিনি হয়তো ব্যালটের খেলায় হেরেছেন, কিন্তু উচ্চ কক্ষে যখন তিনি এই ছায়া মন্ত্রী সভার মুখপাত্র হিসেবে কথা বলবেন, তখন সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ঘাম ছুটে যাবে। আইন এবং পলিসির চুলচেরা বিশ্লেষণে তিনিই হবেন বিরোধী দলের মূল অস্ত্র। কেননা বাংলাদেশের রাজনীতিতে পেশি শক্তির যুগ শেষ। এখন ব্রেন গেম বা বুদ্ধিভিত্তিক রাজনীতির যুগ। জামায়াতের এই ছায়ামন্ত্রী সভা গঠন একটি সিগনিফিক্যান্ট ডিসিশন বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। ছায়ামন্ত্রী সভার এই উদ্যোগ যদি জামায়াত সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে আগামী 5 বছর পর বিএনপিকে আর কোনো মেকানিজম করে ক্ষমতায় টিকে থাকতে হবে না। জনগণ নিজেরাই জামায়াতকে টেনে ক্ষমতায় আনবেন। সরকার চালাবে বিএনপি, কিন্তু জনগণের মন জয় করবে জামায়াতের শ্যাডো ক্যাবিনেট। এখন আসি দ্বিতীয় ঘোষণায়। আপনারা অনেকেই অভিযোগ করেন জামায়াতে ইসলামী পলিটিক্যাল মেকানিজম বোঝে না, কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী তার বেশ কিছু ঘোষণা দিয়ে প্রমাণ করেছে জামায়াতে ইসলামী কিছুটা হলেও রাজনীতি করা শিখেছে। হ্যাঁ, হয়তো একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু এই মুভমেন্টটা আসলেই খুব দরকার ছিল। সেন্ট্রাল জামায়াত থেকে সুস্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে তারা কমপক্ষে 30টি আসনে আইনি লড়াইয়ে নামবে। নতুন করে ফল গণনার জন্য তারা মাঠে নামবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 30টি আসনে জামায়াত খালি হাতে নামছে না। প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি, কোথায় ব্যালট বক্স পাল্টানো হয়েছে, কোথায় এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রায় সব নথিপত্র প্রমাণ এখন জামায়াতের লিগ্যাল সেলের হাতে। আইনি লড়াইয়ে জামায়াতের আরো কয়েকটি আসনে জিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি নির্বাচন কমিশন এবং আদালত লিগ্যাল থাকে, নিরপেক্ষভাবে এই প্রমাণাদি যাচাই করে, তাহলে এই 30টি আসনের মধ্যে কমপক্ষে 20 এর অধিক আসনে রেজাল্ট রিভার্স হয়ে জামায়াতের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক সেই হাই প্রোফাইল আসনগুলো যেখানে জামায়াতের রেজাল্ট ছিনতাই হয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই আসনগুলো কোনগুলো? উত্তরের দুর্গ, পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, দিনাজপুর 3 ও 5 আসন, লালমনিরহাট 1 ও 2 আসন, গাইবান্ধা 4 এবং বগুড়া 3 আসন, সিরাজগঞ্জ 1 এবং হেভিওয়েট আসন যশোর 3 আসন। এছাড়া খুলনা ও বরিশালের মধ্যে আছে খুলনা 3 ও 5 আসন, বরগুনা 1 ও 2, ঝালকাঠি 1 এবং সাইদিপুত্রের সেই আলোচিত পিরোজপুর 2 আসন, যেখানে তিনি মাত্র 70 ভোটে হেরে গেছেন। এছাড়া ময়মনসিংহ অঞ্চলে ময়মনসিংহ 1, ময়মনসিংহ 4, 10 এবং কিশোরগঞ্জ 3 আসন। আর যেটা সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকার বুকে, সেটি হচ্ছে ঢাকা 7, ঢাকা 8, ঢাকা 10 আসন, ঢাকা 13 এবং ঢাকা 17 আসন। পাশাপাশি গোপালগঞ্জ 2, ব্রাহ্মণবাড়িয়া 5, চাঁদপুর 4, চট্টগ্রাম 14 এবং কক্সবাজার 4 আসনেও আইনি লড়াই হবে। এখন প্রশ্ন হলো, আইনি পদক্ষেপ নিলে কি হবে? যদি আদালত এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পায়, তবে এই 30 জন প্রার্থীর গ্যাজেট
এবং শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত হতে পারে। আর যদি শপথ স্থগিত হয় তবে সংসদ অধিবেশনে একটি বিশাল শূন্যতাও তৈরি হবে। বিএনপি হয়তো ভাবছে তারা খুব সহজেই সরকার গঠন করে ফেলবে, কিন্তু এই ৩০টি আসনের আইনি লড়াই তাদের জন্য একটি বড় মাথাব্যথা হয়ে দাঁড়াবে। নির্বাচন কমিশন কি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে? দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।